আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আশা করি আপনি ভালো আছেন। ভূত এফএম আমার একটি প্রিয় অনুষ্ঠান। আমি 2014 সাল থেকে এই অনুষ্ঠানটি নিয়মিত শুনে আসছি। শুক্রবার এলেই ভূত এফএম শুনব বলে অধীর আগ্রহে দিন পার করি এবং রাত্রে কানে হেডফোন লাগিয়ে রাখি। যাই হোক, অনেক দিন থেকেই একটি সত্য কাহিনী লিখব করে আর লেখা হয়নি। শত ব্যস্ততার মাঝে আজ লিখতে বসলাম। স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব নয় বিধায় ঘটনাটি পড়ে শোনাবেন। আমি ঘটনাটি আমার বাবার কাছ থেকে প্রায়ই শুনতাম। যাই হোক, যেভাবে ঘটনাটি শুনেছি সেভাবেই বলছি। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার কালীপুর নামক গ্রামে। এই গ্রামটিতে প্রায় অধিকাংশ লোক হিন্দু পরিবার। আমার বাড়ি থেকে ঘটনার স্থানটি বেশি দূরে নয়। আমাদের বাড়ির সামনে দক্ষিণ দিকে একটি ছোট বিল। বিলের ওপারে দালাল বাড়ি। দালাল বাড়ি নামে ওই জায়গাটি সবাই চেনে। বাড়িটির নাম দালাল বাড়ি হলো কেন সেটি আমার অজানা। বাড়িটি এখনো পরিত্যক্ত অবস্থায় আছে। ঘটনাটি ঘটে আজ থেকে 35 থেকে 40 বছর আগে। 1947 সাল দেশভাগ হবার পর দালাল বাড়ির হিন্দু বসতিরা বাড়িটি তাদের এক আত্মীয়ের কাছে দায়িত্ব দিয়ে তারা ভারতে চলে যায়। ফলে বিশাল বাড়িটি জনশূন্য হয়ে যায়। বাড়িটির পূর্ব দিকে বিশাল বাঁধানো পুকুর, দক্ষিণ দিকে গাইজা বাড়ির খাল, পশ্চিম দিকে জঙ্গল এবং উত্তর দিকে ছোট বিল। এই বাড়ির এক পাশে নতুন বাড়ি করেন আজর আলী। আজর আলী খুব সাহসী লোক ছিল, তাই সে প্রতিদিন রাতের বেলা মাছ ধরতে সেই দালাল বাড়ির বিলে যেত। ছোট একটি ডিঙি নৌকা নিয়ে সে মাছ ধরত। প্রতিদিনের মতো সে রাতে খাবার শেষ করে বউকে বলে, কই গো, আমাকে একটি পান দাও। পান চিবোতে চিবোতে মাছের সরঞ্জাম ও ডিঙি নৌকা নিয়ে সেই দালাল বাড়ির বিলে তিনি আসেন। দিনটি ছিল শরৎকালের কোনো একদিন। আকাশে খণ্ড খণ্ড মেঘ, মাঝে মাঝে চাঁদ উকি দিচ্ছে। এমন অবস্থায় আরজ আলী বিলের মাঝখানে এসে বড়শি, জাল ইত্যাদি ফেলে নৌকাটি কোনো এক জায়গায় রেখে লগির সাথে নৌকা বেঁধে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর আরজ আলীর তন্দ্রা আসলে সে নৌকার মধ্যে শুয়ে পড়ে এবং একসময় ঘুমিয়ে যায়। হঠাৎ আরজ আলী লক্ষ্য করে যে তার পিঠের নিচে ভেজা ভেজা লাগছে। তৎক্ষণাৎ সে উঠে বসে এবং নৌকার প্রায় অর্ধেক সে দেখে যে পানিতে ডুবে গেছে, ভর্তি হয়ে গেছে। সে নৌকার মাথার দিকে তাকিয়ে দেখে একটি সাদা কাপড়ে জড়ানো অবয়ব বসে আছে। তার হৃৎপিণ্ড যেন ভয়ে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এখন সে কি করবে কোনো কুল কিনারা না পেয়ে 2 হাত জড়ো করে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তুমি যদি পুরুষ হও তাহলে তুমি আমার বাবা লাগো, তুমি যদি মেয়ে হও তাহলে তুমি আমার মা হও। এই কথা বলার পর
সে কণ্ঠটি বলে ওঠে, বড় মুশকিলে ফেলে দিবি। আজ তোর শেষ দিন। তোর জন্য আমার বড় সমস্যা হতো, কিন্তু তুই যখন আমাকে মা ডাকলি, মা কি সন্তানকে মারতে পারে? যা, আমি ছেলে হিসেবে মেনে নিলাম। আজ থেকে তুই আমার ছেলে। তুই খুব ভয় পেয়েছিস, আজকে আর মাছ ধরার দরকার নেই। তুই বাড়ি যা। কাল দুপুরে ঘরের সিলিং এর মধ্যে একটি নতুন পোলো, মাছ ধরার বিশেষ যন্ত্র বেঁধে রাখবি। আমি তোকে চিকিৎসা দেব, আর তুই 3 দিন কোনো মাছ মাংস খাবি না। রাতের বেলা থেকে আজর আলীর জ্বর আসে এবং সে অবয়বের কথা মতো সিলিংয়ে একটি নতুন পোলো বেঁধে দুপুরবেলা খাটের মধ্যে শুয়ে থাকে। হঠাৎ পোলোটি যেন দুলতে থাকে এবং আরজের গায়ে ঠান্ডা বাতাস লাগতে শুরু করে। এভাবে আরজ আলী 3 দিন চিকিৎসা নেয় এবং জ্বর ভালো হয়ে যায়। তারপর থেকে আরজ আলী প্রতিদিন মাছ ধরতে যেত নৌকা নিয়ে। নৌকাটি বেঁধে যখন আরজ আলী বসত, ঠিক তখন অবয়বটি সেই দালাল বাড়ির একটি বিশাল গাছ থেকে বাতাসের ভর করে নৌকার মাথায় এসে বসত এবং দুজনে সারা রাত কথা বলতো, প্রচুর মাছ ধরত। এভাবে আরজ আলী তার মায়ের সাথে প্রতিদিন রাত্রে কথা বলতো। কিছুদিন পর হঠাৎ একদিন অবয়বটি রাত্রে আজর আলীর নৌকা এসে বসে। আজর আলী তার মায়ের সাথে কথা বলে, কিন্তু এবার তার মা যেন চুপচাপ, কোনো কথা বলে না। একটু ভয়ে ভয়ে আজর আলী জিজ্ঞেস করে, মা, আজ তুমি কেন কথা বলো না? তাহলে তুমি কি আমাকে আজ মেরে ফেলবে? তখন অবয়বটি বলে, না, মা কি সন্তানকে কোনোদিন মেরে ফেলতে পারে? আমি একটা সমস্যায় পড়েছি। আজর আলী বলে, কি সমস্যা? অবয়বটি বলে, আমি যে গাছে থাকি সেই গাছটি গাছের মালিক বিক্রি করে দিয়েছে। কালকে গাছটি কেটে ফেলবে। তখন আরজ আলী বলল, মা, তুমি একদম চিন্তা করো না, আমি ব্যবস্থা নিচ্ছি। পরদিন খুব সকালবেলা আরজ আলী সেই গাছটির মালিকের সাথে দেখা করে বিষয়টি খুলে বলে। মালিক বলে, গাছের টাকা ফিরিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়, কারণ টাকাটি তার খুব দরকার। তাই 7-5 না ভেবে আরজ আলী তার পকেট থেকে গাছ বিক্রির টাকাটা মালিককে ফিরিয়ে দেয় এবং শর্ত দেয়, এই গাছ আমি কিনে নিলাম, কোনোদিন এই গাছ কাটা যাবে না। মালিক তার শর্তে রাজি হয়ে যায়। তারপর রাত্রেবেলা একসময় সেই অবয়বটি নৌকায় আসে এবং আরজ আলীকে বলে, আজ আমি খুব খুশি, সত্যি আমার ছেলের মতো কাজ করেছিস। আমি তোকে কথা দিলাম, আমি যতদিন এখানে আছি ততদিন তোর এবং তোর পরিবারের কোনো ক্ষতি হবে না। যেমন তোর বাড়ির কোনো শিশু বাচ্চা পানিতে পড়ে মরবে না, বাড়িতে আগুন লাগবে না, চোর চুরি করতে পারবে না, ইত্যাদি। আরজ আলী অনেক দিন বেঁচে ছিল। আজও ওই বাড়িতে আরজ আলীর ছেলে, নাতিপুতি সহ অনেকে বাস করে। কোনোদিন ওই বাড়ির কোনো ক্ষতি শোনা যায়নি। তবে ওই বাড়িতে 3 বার চুরির ঘটনা ঘটে। আশ্চর্য বিষয়, 3 বারই চোর হাতে নাতে ধরা পড়ে। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। মির্জা রোকন আহমেদ, ব্যক্তিগত কর্মকর্তা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। এই ছিল তার ঘটনা। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। আমরা আপনাদের কাছ থেকে আরও ভালো ঘটনা প্রত্যাশা করি এবং সেই ঘটনাগুলো যদি আপনারা পাঠান তাহলে আমরা অবশ্যই সেগুলো পড়ে শোনাবো। আপনাদের ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ইয়েস, কোনো সন্দেহ নেই যে ভয়ের আরেক নাম ভূত.com। এবং আপনারা যে আমাদের সঙ্গে আছেন সেজন্য আমরা অনেক বেশি অভিভূত, আনন্দিত। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি কিন্তু একটু বড়।
সো আমরা আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। আমাদেরকে ইমেইল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠান বা লিখে পাঠান আমাদেরকে ঘটনা, এটা আপনাদের ব্যাপার। এবং আমরা প্রচুর পরিমাণের ঘটনা চাই। যদি এই ঘটনাগুলো আপনাদের ভালো না লাগে তাহলে বুঝতে পারবেন যে আমরা যথেষ্ট পরিমাণ ঘটনা আপনাদের কাছে পাচ্ছি না। যদি ভালো লাগে তাহলে বুঝতে পারবেন এরকম ঘটনা আমাদের আরও বেশি প্রয়োজন। সুতরাং পুরো ব্যাপারটাই আপনাদের ওপরে। আমার এই ক্ষমতা নেই যে আপনাদেরকে ঘটনা তৈরি করে দেব এবং সেটা উচিত না। সো আপনাদের ঘটনার অপেক্ষায় আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম bhuth.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম আসিফ, সিরাজগঞ্জ রায়গঞ্জ থেকে। এর আগে কোনোদিন এরকম ঘটনা শুনিনি। 94তম এপিসোডে আমার জীবনের একটি আশ্চর্যজনক সাইকেল রিলেটেড ঘটে যাওয়া ঘটনা আপনি সবার সাথে শেয়ার করেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার বন্ধু মেহেদি আমার ঘটনাটি শেয়ার করে। আমার ঘটনাটি আমার বন্ধু মেহেদি bhuth.com-এর এখানে শেয়ার করবে বলে আমাকে জানায় এবং আমি তাকে শেয়ার করার জন্য অনুমতি দেই, যার জন্য আপনাদের সাথে এই ঘটনাটি শেয়ার করা হয়েছিল। আমার সাথে ঘটে যাওয়া কিছু গোপন কথা রেখে দেই আমার বন্ধুর কাছে, কারণ এগুলো বললে হয়তো সমস্যা হতে পারে, এই কথা ভেবেই সেই গোপন রাখা। একদিন মেহেদি আমাকে বলে, বন্ধু তোর ঘটনা bhuth.com-এ শেয়ার করেছে, তুই ডাউনলোড করে শোন, ভালো লাগবে তোর। তো ডাউনলোড করে শোনার পর আসলে বলতে গেলে প্রথমবারের মতোই ভালো লাগলো। আসলে এই ঘটনাটিও আমার বন্ধুকে বলেছিলাম শেয়ার করতে, কিন্তু আমার বন্ধু কোম্পানিতে কর্মরত অবস্থায় থাকার কারণে তেমন সময় পায় না, যার জন্য আমাকে এই ঘটনাটি শেয়ার করতে বলা হয়। তার জন্যই প্রথমবারের মতো ঘটনা পাঠাচ্ছি। ভালো লাগলে শ্রোতাদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আরেকটা কথা, সেটা হলো নিজের অজান্তে ঘটনা লেখার ভেতরে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা 100% সত্যি ঘটনা। ও আরেকটা কথা, 94তম এপিসোডে আপনি বলেছিলেন আমার বন্ধু মেহেদি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা জানতে পেরে সাইকেলটি উধাও হয়েছে, নাকি গ্রামের সব মানুষ জানার জন্য এটা হয়েছে, এবং আমার কোনো ক্ষতি হয়েছে কিনা। আসলে আমার বন্ধু ঘটনাটি জানার জন্য সাইকেলটি উধাও হয়নি, কারণ সেই জিনটা আমাকে শেষবারের মতো ওয়ার্নিং দেয় এবং জিন বলে, তোমার খুব কাছের মানুষ দেখে এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু তোমার একটা জিনিস আমি নিয়ে যাব। এই কথাটিও আমার বন্ধুকে বলি, কিন্তু আমার বন্ধু মনে না থাকার কারণে হয়তো এই কথাটি তার ভুল হয়ে যায়। তবে আমার বন্ধুর থেকে আরেকটা কথা গোপন করি, সেটা হলো সাইকেলটি উধাও হওয়ার পর আমার একটা চোখ নষ্ট হয়ে যায়। আমি এইখানে একটা কথা বলতে চাই, ঘটনা বলতে বলতে আমি আবার থেমে গেলাম। আপনারা নিশ্চয়ই সাইকেল রিলেটেড এই ঘটনাটি শুনেছেন, এবং এইখানে একটা অদ্ভুত সাইকেলের কথা বলা হয়, যে সাইকেলটিতে চড়ে তারা খুব মুহূর্তের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেত, এবং সেই সাইকেলটি একদিন সে যখন পড়ছিল তখন তার জানালার কাছে একজন মানুষকে সে দেখতে পায়, এবং সেই মানুষটি তার এই সাইকেলটির ব্যবস্থা করে দেয়। যারা এই ঘটনাটি শুনেননি তাদেরকে রিকোয়েস্ট করব ঘটনাটি শুনে ফেলার জন্য, তাহলে হয়তো এই ঘটনাটি বুঝতে আপনার জন্য অনেক সহজ হবে। যাই হোক, আমি আবারও পড়ছি যেভাবে লেখা আছে সেভাবেই। তো উনি বলছিলেন যে ওনার চোখ নষ্ট হয়ে যায়। তারপরে তিনি বলছেন, যার জন্য এর পর থেকে আমি এক চোখে দেখতে পাই না। আপনি সত্যতা জানার জন্য এই কথাটি বললাম। আসলে এই কথাটি বলতাম না কোনোদিন, একমাত্র আপনার জন্যই এই কথাটি বলে রাখা। এবং এই কথাটি গোপন রাখার কারণ হলো, আমি যদি বলতাম তাহলে আমার বন্ধু অনেক আফসোস বা মন খারাপ করত, সে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারত না। বন্ধু মেহেদি
তোকে একটা কথা বলি, আসলে যা হওয়ার হয়েছে, আমাকে মাফ করে দিস। আর এই ঘটনার জন্য তুই যেন কোনো দিন নিজেকে অপরাধী মানিস না। যাই হোক, সাইকেলটি উধাও হয়ে যাওয়ার পর মেহেদিকে বললাম আমার বাসায় আসতে। মেহেদি আমার বাসায় আসার পর সাইকেলটি না দেখতে পেয়ে আমাকে বলে, বন্ধু, তোর ঘটনা আমি জানার জন্য সাইকেলটি উধাও হয়েছে কি, না অন্য কিছু? তখন মেহেদিকে বললাম, আরে না, তোর জন্য না, আসলে আমার মনে হয় গ্রামের সকল মানুষ জানার জন্য এমন হয়েছে, অথবা আমার ওপরে যে কালো জাদু করেছিল তার জন্য হয়েছে। আমার বন্ধু মেহেদি 94তম এপিসোডে আমার সম্পর্কে অনেক কিছু বলেছে, তাই বেশি কিছু বললাম না এখানে। তবে একটা কথা জেনে রাখুন, আমি মিথ্যা কম বলি। আর একটা কথা হলো, যারা মোবাইল বা টিভিতে নিষিদ্ধ কোনো কিছু দেখেন তাদের ওপরে এই কালো জাদু এফেক্ট করে বেশি। তো একটা কথা বলে রাখি, আমার ঘটনাটি যদি আপনি শেয়ার না করেন তাহলে 100% সত্য ঘটনাটি গোপনই থেকে যাবে। যাই হোক, অনেক কথা বললাম, এবার ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি ঘটেছে আমার জীবনে, আর এই ঘটনাটি সাইকেল রিলেটেড ঘটনা। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার মনের মাঝে স্মৃতি হয়ে থাকবে। আসলে কালো জাদু অনেক আগে থেকেই চলে আসছে। যেমন একসময় একটি মহিলা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো জাদু করেন চুল দিয়ে, আর সেই চুলে মন্ত্র পড়ে 11টা গিট দেয়া হয়, যার জন্য আমাদের প্রিয় নবী কখন কি করতেন বা কোথায় যেতেন সব ভুলে যেতেন। আসলে আপনারা খেয়াল করে দেখবেন, চুলে এই 11টি গিট দেওয়ার জন্য সূরা ফালাক আর নাসের ভেতরে 11টা আয়াত। যাই হোক, এই ঘটনাটি আমার সাথে ঘটে 2014 সালের মাঝামাঝি সময়ে, অর্থাৎ রাজু মারা যাওয়ার আগের ঘটনা এবং পরের ঘটনা। যাই হোক, জিনের সাথে পরিচয়, জিনের দেয়া সাইকেল, এসব কিছু আমার জীবনে এসে আমার জীবনটাকে অনেক পাল্টে দেয় এবং আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আসলে বলতে গেলে আমি কোনোদিন ভাবতে পারিনি এই সাইকেলটির জন্য মানুষের ক্ষতি হবে, অথবা আমারও। এখানে আমি কি বা করতাম? বলতে গেলে এখন তো আমার কিছু করারই নেই। এই সাইকেলটির লোভ সামলাতে পারলে হয়তো এই দুইটি মানুষ বেঁচে থাকতো। লোভ মানুষকে কতটুকু ক্ষতি করে সেটা আমার ঘটনা দ্বারাই বুঝলাম। জিনের থেকে পাওয়া সেই সাইকেলটি পাওয়ার পর বেশ ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল। বলতে গেলে তখন থেকে আমাদের সংসারে অনেক উন্নতি হতে থাকে। সাইকেলটি পাওয়ার বছর কয়েক পর, অর্থাৎ 2014 সাল থেকে 2017 সালের মাঝামাঝি সময়ের দিকে আমাকে কালো জাদু করা হয়। যাই হোক, হঠাৎ কয়েক বছরের মধ্যে এরকম উন্নতি দেখে অথবা অন্য যে কোনো একটা কারণে আমাদের প্রতিবেশী জিহাদ কি যেন মনে করে আমাদের বাসায় এসে আমাদের ঘর পরিদর্শন করে যায়। বাসায় আমি না থাকাকালীন সময়ে সে আসে এবং জিহাদ আমার বাসায় আসার পর আমার মা আমাকে বলে, জিহাদ আমাদের বাসায় এসে তোমার ঘরে সরাসরি চলে যায় এবং একটা হাদিসের বই নিয়ে যায়। আমি তখন আমার মাকে বললাম, তুমি কেন অন্য মানুষকে আমার ঘরে আসতে দিলে? আমার মা জবাবে বলে, আমি তো তাকে মানা করেছি, কিন্তু জিহাদ বলে একটা হাদিসের বই নিতে এসেছে। আসলে হাদিসের বই নিতে আসার জন্য আমি আর তখন কোনো কিছু বলিনি। এমন সময় জিহাদ হাদিসের বইটি নিয়ে চলে যায়। মায়ের মুখে এইসব কথা শোনার পর আর মাথা না ঘামিয়ে আমি আমার মতন করে জীবন যাপন করতে থাকি। আসলে তখন যদি আমি একটু মাথা ঘামাতাম তাহলে সব কিছু ঠিক হয়ে যেত হয়তো। যাই হোক, এরকম একটা অবস্থায়, এরকম একটা পরিস্থিতিতে বেশ ভালোই দিন কেটে যাচ্ছিল। একদিন একটা মসজিদ থেকে আমাকে ভালো বেতনের অফার দেয়া হয়, অর্থাৎ সেই মসজিদে ইমামতি এবং বাচ্চাদের কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে। তখন আমি আর ফেরাতে পারিনি। আমি আগে যেখানে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতাম সেখানে বিকালে এবং এখানে সকালে পড়াবো, এরকম একটা শিডিউল করে ফেলি। রাজি হওয়ার আরেকটা কারণ হলো, যদি আমি দুই জায়গায় কোরআন তেলাওয়াত শিক্ষা দেই তাহলে আমাদের পরিবার আরও ভালোভাবে চলবে। এইসব চিন্তাভাবনা করেই আমি ইমামতি করতে আগ্রহ প্রকাশ করি। এর 2 দিন পর থেকে আমি সেই মসজিদে ইমামতি করতে থাকি। বলে রাখা ভালো, আসলে সেই মসজিদে ইমামতি করার জন্য আমাকে আনুমানিক 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা হেঁটে অথবা সাইকেলে যেতে হতো।
বেশ কিছুদিন ভালোভাবেই আমার বাবার নড়বড়ে একটা সাইকেল নিয়ে অনেক কষ্ট করে ইমামতি করা এবং মক্তব অর্থাৎ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার কাজ চালিয়ে যেতে থাকি। 13 দিনের মতো কোনো রকমের সমস্যা ছাড়াই ফজরের আজান দেওয়ার কিছু মিনিট আগে বাড়ি থেকে বেরিয়ে যেতাম এবং ইমামতি করতাম। ঘটনাটি ঘটে 13 দিন পর, অর্থাৎ 14 দিনের রাত থেকে। প্রতিনিয়ত যেভাবে যেতাম তেমনভাবেই সেই রাতে আমার কাছে থাকা ছোট্ট একটা টর্চের আলোয় আমার বাবার সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। এমন সময় মসজিদে যাওয়ার পথে অস্বাভাবিক কিছু খেয়াল করি। তার আগে কিছু কথা বলে রাখা ভালো, সেটা হলো আমার বাসা থেকে মসজিদে যাওয়ার জন্য একটা বড় বটগাছ, একটা কবরস্থান এবং ভৌতিক ব্রিজ পার হতে হয়। ভৌতিক ব্রিজ বলার কারণ হলো এই ব্রিজ নিয়ে অনেক ইতিহাস আছে যেটা অনেক মানুষ জানে। অন্য একদিন এই ব্রিজ নিয়ে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব ইনশাল্লাহ। যাই হোক, ঠিক 14 দিনের রাতে আমি অদ্ভুত কিছু খেয়াল করি। সেটা হলো আমি যখন বটগাছের কিছু দূরে, মনে হয় 25 হবে, ঠিক তখন খেয়াল করলাম একটা ডালে সাদা কিছু একটা বসে আছে। আমার কাছে থাকা টর্চের হালকা আলোয় যতটুকু বুঝলাম একটা সাদা কিছুই মনে হলো, কিন্তু ঠিক একদম কাছে এসে দেখি সেখানে কিছুই নেই। মনের ভুল ভেবে আমি আবারও যেতে লাগলাম এবং কোনো সমস্যা ছাড়াই সে রাতের মতো মসজিদে পৌঁছে গেলাম। এর পরের রাতে ঠিক এমনভাবে দূর থেকে খেয়াল করলাম কবরস্থানের কাছে, অর্থাৎ কবরস্থানের বাইরে সাদা কাপড় পরা মানুষের মতো কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু ঠিক আগের মতো করেই কাছে এসে দেখি কিছুই নেই সেখানে। আমি আবারও ভেবে নেই আমার মনের ভুল। আমি সে রাতের মতো আবারও কোনো সমস্যা ছাড়াই মসজিদে পৌঁছে গেলাম। এর পরের রাত থেকে আমি আর কিছু দেখি না, তবে প্রতিনিয়ত আমি যখন ভৌতিক ব্রিজটি ক্রস করতাম ঠিক তখন থেকেই আমার সাইকেলটি অনেক ভারী অনুভব হতো, অর্থাৎ তুলনামূলকভাবে সাইকেলটি চালাতে বেশি শক্তি খরচ করতে হতো। আমি আরও কিছু খেয়াল করি, সেটা হলো আমি যখন প্রতিনিয়ত বটগাছ পার হই তখন কুকুরের ডাক, শেয়ালের ডাক শুনতে পাই। তাছাড়াও আমি যখন সাইকেল চালিয়ে বটগাছটি ক্রস করতাম ঠিক তখন থেকে আমার সাইকেলের পাশ কাটিয়ে কুকুর, বিড়াল দৌড়ে যেত। মসজিদের সামনে আসা পর্যন্ত এমন হতো। এভাবে বেশ অনেক দিন কেটে যায়, অর্থাৎ 2015 সালের শেষের দিকে এসে প্রায় 20 থেকে 25 দিন আর আমার সাথে কোনো সমস্যা হয় না, কোনো কিছুই ঘটে না। এই 20-25 দিন আমার সাথে কিছু না ঘটার জন্য সব কিছু মনের ভুল ভেবে উড়িয়ে দেই। তার কারণ যাই হোক না কেন, আমার তো কোনো ক্ষতি হয়নি বা অস্বাভাবিক কিছু চোখেও পড়েনি। এসব কিছু স্বাভাবিকভাবে নেই এবং এর মাঝে আমার মাথায় পড়া টুপিটাও হারিয়ে ফেলি। আমি জানিও না টুপিটা কোথায় হারিয়ে ফেলি। নতুন টুপি মাথায় দিয়ে 26তম রাতে আমি আবারও মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু এবার আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে সেই ভৌতিক ব্রিজের ওপরে, যেটা আজও পর্যন্ত আমি ভুলতে পারি না। যাই হোক, ব্রিজের ওপরে দেখতে পাই সাদা রঙের কাপড় পরা মানুষের মতো কিছু একটা বসে আছে, কিন্তু আমি মুখটা কোনোভাবেই দেখতে পাইনি। আসলে বলতে গেলে ভয়ে সেটার মুখের দিকে তাকানোর সাহস হয়নি আমার। সেই সাদা রঙের কাপড় পরা মানুষের মতো তাকে পাশ কাটিয়ে আসতেই একটা শব্দ শুনতে পাই, সেটা হলো, তুই আর বেশি দিন বাঁচতে পারবি না। এই কথা শুনে মনে হচ্ছে আমি আর আমার মধ্যে নেই। এই কথা শোনার পর পেছনে যে তাকাবো তার আর সাহস করিনি, কারণ মুরব্বীদের কাছ থেকে শোনা। মুরব্বীরা বলতেন যে ব্যক্তি অদ্ভুত কিছু দেখবে অথবা অদ্ভুত কিছু অবলোকন করবে তার দিকে তাকানো বা তার দিকে এগিয়ে গেলে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারে, যার জন্য আর সাহস হয়নি আমার। যাই হোক, এই কথা শুনে তো রীতিমতো ভয় পেয়ে গেলাম আমি সেদিন। সেই অদ্ভুত কিছু দেখার পর এবং তাকে পাশ কাটিয়ে আসার পর আমার কেমন যেন মনে হচ্ছে সাইকেল আর চলছে না। তো সাইকেলটি চালাতে এতটাই ভারী অনুভব করছিলাম, মনে হচ্ছে অনেক ভারী একটা কিছু টেনে নিয়ে যাচ্ছি। আসলে সাইকেলটি যেভাবে যাওয়ার কথা সেভাবে আর যাচ্ছে না। অবাক করা ব্যাপার হলো আমি কিন্তু ঠিক মতোই চালাচ্ছিলাম, কিন্তু আসলে ভয়ে আমার শরীর চলছে না নাকি সাইকেলটি ভারী হয়ে গেছে সেটা তখন বুঝতে পারিনি। এরপর অনেক কষ্ট করে মসজিদে আসলাম। এই ঘটনাটির জন্য আমি টানা 2 দিন জ্বরে আক্রান্ত ছিলাম। সুস্থ হবার পর আমি আর আমার বাবার সাইকেলটি নিয়ে মসজিদে যাওয়ার সাহস পাইনি। দিন 20 হবে হয়তো। এই 20 দিন আমি
জিনের দেয়া সাইকেলটি নিয়ে যেতে থাকলাম। জিনের দেয়া সাইকেলটি নিয়ে যাওয়ার কারণ হলো, প্রতিনিয়ত যেমন আগের মতো জিন আমার কোরআন তেলাওয়াত শুনতে আসে, ঠিক আমি অসুস্থ হওয়ার সময়টাও জিন আমার কোরআন তেলাওয়াত শুনতে আসে। কিন্তু আমি তখন জিনকে বলি, আমি আজকে কোরআন তেলাওয়াত করতে পারবো না, তুমি আজকের মতো চলে যাও। তখন জিনটি চলে যাওয়ার আগে একটা কথা আমাকে বলে যায়। কথাটি হলো, তোমার সামনে অনেক বিপদ, সাবধানে থেকো। যাই হোক, 20 দিন রাতে দেখা যেত আমি আধা মিনিট বা 1 মিনিটের মধ্যে মসজিদে পৌঁছে যেতাম। এই 20 দিন রাতে আমার সাথে আর তেমন কিছু ঘটেনি। এই 20 দিন আমি ভালোভাবেই বাজারে যাওয়া, চুল কাটা সহ যাবতীয় কার্যক্রম চালিয়ে যেতে থাকি। কিন্তু এই 20 দিন রাত হওয়ার আগেই বাসায় ফিরে আসতাম। 20 দিন পর জিনের দেয়া সাইকেলটি নিয়ে আমার আর যাওয়া হয়নি। আর সেই রাত থেকেই শুরু হয় আমার সাথে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ঘটনা। 20 দিন পর সাইকেলটি না নেওয়ার কারণটা হলো, এই 20টা দিন রাতে ফজরের নামাজ আদায় করতে আসা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমাকে। প্রশ্নগুলো ছিল এমন, কি ব্যাপার হুজুর, আপনি এরকম অদ্ভুত সাইকেল কোথায় পেলেন, কবে কিনলেন, কোথায় কিনলেন, আরও অনেক কিছু। এরকম কথাগুলো আমি কোনো রকমে এড়িয়ে আসতে থাকি। এই 20 দিনে আমাকে প্রতিনিয়ত অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। এ সকল প্রশ্নের মুখোমুখি না হওয়ার জন্য 20 দিন পর আমি সাইকেলটি নিয়ে যাইনি। আসলে সেটাই ছিল আমার সবথেকে বড় ভুল। 21তম রাতে আমি আবারও আমার বাবার নড়বড়ে সাইকেলটি নিয়ে ফজরের আজান দেওয়ার আগে মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু এইবার এই ঘটনাটির সম্মুখীন হওয়ার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আসলে এমন ভয়ানক দৃশ্য আমার মনে হয় কেউ দেখতে চাইবে না। যাই হোক, আমি রাস্তা দিয়ে প্রতিনিয়ত যেভাবে যেতাম তেমনভাবে যাচ্ছিলাম। পথিমধ্যে সেই ভয়ানক ব্রিজের ওপরে আসতে আমি দেখতে পেলাম ঠিক ব্রিজের মাঝখানে একটা খাটিয়া রাখা। এটা দেখার পর আমার সারা শরীর কেঁপে উঠেছে, এমন কাঁপুনি উঠল, আসলে বলতে গেলে তখন আমার শরীরের শক্তি একেবারে আমি হারিয়ে ফেলেছিলাম। ভয়ে ভয়ে খাটিয়াটির কাছে আসতেই দেখতে পাই খাটিয়ায় আমার লাশ। আশা করি এই দৃশ্যটা কোনো মানুষ দেখতে চাইবে না। তো খাটিয়ায় নিজের লাশ দেখতে পেয়ে এসব কিছু সহ্য করতে না পেরে মনে হয় আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার জ্ঞান ফিরে আসে সকাল 8টার দিকে। জ্ঞান ফিরতে দেখি আমার চারপাশে মানুষ। আমি তখন বলতে লাগলাম, আমি এখানে কেমন করে আসলাম? জবাবে একটা মানুষ বলেন, আমি আর আরিফ যখন ফজরের নামাজ আদায় করে এই পথে আসছিলাম তখন আমরা দেখতে পাই তুমি ব্রিজের ওপরে অজ্ঞান অবস্থায় পড়ে আছো। তখন এটা দেখার পর আমি আর আরিফ মিলে তোমাকে এখানে নিয়ে আসি। তোমার কি হয়েছিল? তুমি ব্রিজের ওপরে অজ্ঞান অবস্থায় পড়েছিলে কেন? এই কথা শোনার পর তাদের কিছু না বলে সেই ব্যক্তিটিকে বললাম, চাচা, আমাকে একটু বাসায় পৌঁছে দেন। এই কথাটি বলার কারণ হলো, আমার জ্ঞান ফিরে আসার পর আমার শরীরে চলার মতো শক্তি একেবারেই ছিল না। তো এরপর আমি আমার বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আসার পর থেকেই আমার শরীরে প্রচণ্ড রকমের জ্বর। দীর্ঘ 8 দিন থেকে 10 দিন পর্যন্ত এই জ্বর আমার শরীরে থাকে। এই 8 থেকে 10 দিন আমি অনেক রকমের ওষুধ খেতে থাকি, কিন্তু কিছুতেই জ্বর না কমাতে স্থানীয় এক হুজুরের কাছ থেকে পানি পড়া এবং ঝাড়ফুঁক নিয়ে ধীরে ধীরে সুস্থ হতে থাকি। এই কয়দিন আমি আর কোরআন তেলাওয়াত করতে পারিনি। এভাবে আমার সাথে প্রতিনিয়ত অনেক রকমের অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সুস্থ হওয়ার পর আমি যখন অন্যের জমিতে কাজ করতে যাই, সেখানে আমার ডান পা কেটে যায় কাজ করতে করতেই। এরপর সেখান থেকে একটা কাপড়ের টুকরো কেটে যাওয়া স্থানে বেঁধে বাসায় এসে চিকিৎসা গ্রহণ করি। সেই কাপড়ের টুকরোটা উঠোনের মাঝেই ফেলে দেই। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর, অর্থাৎ 2016 সালের সেপ্টেম্বরের শেষের দিকে আমি আবারও বড় ধরনের একটা ধাক্কা খাই। সেটা হলো, আমি প্রতি রাতে যেমন কোরআন তেলাওয়াত করি, ঠিক সেই রাতেও জিন তেলাওয়াত শুনে আবার চলে যায় এবং বলে যায়, সামনে অনেক বিপদ, তুমি একটা ভালো হুজুরের কাছে যাও। তো এরপর তেলাওয়াত শেষে আমি ঘুমিয়ে পড়ি। আমার ঘুমের মাঝেই আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি তখন কয়টা বাজে বলতে পারবো না। আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি রুমে স্পষ্ট দেখতে পাই ধন্যার সাথে আমার ঝুলন্ত লাশ। ধন্যা বলতে টিনের বাসায় ওপরে বাঁশ বা লম্বা কাঠ দিয়ে রাখা হয়। আপনারা হয়তো অনেকে এটাকে চেনেন, এটার নামও জানেন। আসলে আমাদের গ্রামের ভাষা, তাই এটাই ব্যবহার করলাম। যাই হোক, এরপর এই দৃশ্য দেখতে পেয়ে আমি এতটাই ভয় পেয়েছিলাম কি বলবো। এই দৃশ্যটা দেখার পর থেকে আমি চিৎকার করে বলে উঠি, মা,
আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। এই কথা বলার পর আমি সেন্স হারিয়ে ফেলি। সেন্স ফিরে আসার পর আমি দেখতে পাই আমার রুমে আমার মা বাবা বসে আছে। আমার মা বাবাকে বলি, তোমরা আমার রুমে আসলে কেমন করে? আমার রুমের দরজা তো ভেতর থেকে লাগানো ছিল। জবাবে আমার বাবা বলে, তোমার চিৎকার শুনে তোমার রুমের কাছে এসে অনেক ডাকাডাকি করার পর কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে এসে দেখি তুমি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছো। কি হয়েছে? তুমি রাতে অমন করে চিৎকার করছিলে কেন? আমি বাবাকে বলি, একটা বাজে স্বপ্ন দেখে ভয়ে চিৎকার করছিলাম বাবা। এই কথাটা বলি কারণ আমি ভেবেছিলাম আমি আসলেই বাজে কোনো স্বপ্ন দেখেছি। যাই হোক, বিভিন্ন কাজের পর দিন গড়িয়ে রাত আসে। আমি ঠিক আগের মতো করেই এবারও কোরআন তেলাওয়াত করতে থাকি এবং তখন জিনটি কোরআন তেলাওয়াত শেষে বলে যায়, তোমার সামনে খুব বিপদ, তোমার উপরে কালো জাদু করেছে, তুমি একটা ভালো কোনো হুজুরের কাছে যাও। এই কথা বলে জিন চলে যায়। এই কথা জিনের থেকে শোনার পর ভাবতে থাকি, আসলে কে আমাকে কালো জাদু করেছে, কেন করেছে, কিসের জন্য করেছে, কি ক্ষতি করেছি তার? এইসব কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। এই রাতটা কোনো রকমের খারাপ কিছু না দেখে ভালোভাবেই কেটে যায়। রাত গড়িয়ে সকাল হওয়ার পর সকালের খাবার খেয়ে আমার সাথে কি হয়েছে সবকিছু আমার মা বাবাকে বলি। এই কথা মা বাবা শোনার পর আগের সেই হুজুরের শরণাপন্ন হলাম। তো হুজুরের সাথে দেখা করে সবকিছু বলার পর হুজুর বলে, আসলে এই ব্যাপারে আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না, তুমি অন্য হুজুরের কাছ থেকে সাহায্য নাও। এর 2-1 দিন পর সিরাজগঞ্জের মাসুমপুরে এক হুজুরের কথা জানতে পেরে তার সাথে দেখা করতে চাই। হুজুরের সাথে দেখা করার পর হুজুর আমাকে বলেন, আমাকে 5টা মিনিট সময় দিন, আমি দেখছি কি হয়েছে আপনার। তারপর 5 মিনিট চলে যায়। হুজুর আসে এবং বলে, আপনাকে জঘন্যভাবে কালো জাদু করা হয়েছে। তখন হুজুরকে বললাম, এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে সেই উপায়টা একটু বলে দিন না। হুজুর জবাবে বলেন, দেখুন, আপনাকে সুস্থ করার মতো কোনো সামর্থ্য আমার নেই। আপনারা অন্য কোনো বড় হুজুরের কাছে যে যত দ্রুত সম্ভব সাহায্য নিন। আশাহত হয়ে সেখান থেকে আমরা বাসায় চলে আসি এবং নানা ধরনের হুজুরের শরণাপন্ন হয়েও সবাই একই কথা বলে ফিরিয়ে দেয়। এর মধ্যে আমার প্রতিনিয়ত কাজগুলো চালিয়ে যেতে থাকি এবং আমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতেই থাকে। বেশ কিছুদিন যাবার পর রাতে কোরআন তেলাওয়াত করার সময় জিন তেলাওয়াত শেষে একটা হুজুরের কথা বলে যায়। সেই হুজুরের সাথে দেখা করতে বলেন জিনটা। জিন বলে, অমুক জায়গায়, অর্থাৎ বরিশালের এক জায়গায় নাম বলে, কিন্তু এখন আমার সঠিক মনে নেই। তো সেখানে গিয়ে কালকেই দেখা করতে বলে হুজুরের সাথে। হুজুরের নামটি ছিল মোজাম্মেল। তো হুজুরের সাথে দেখা করার পর হুজুর আমাকে দেখেই বলে, তোমাকে তো বাজে ধরনের কালো জাদু করা হয়েছে। এই কথা হুজুরের কাছে শোনার পর আমার মাথা কাজ করছিল না। আমি বুঝতে পারছিলাম না কি করব। এরকম জঘন্য কাজ কে করলো? যাই হোক, এরপর হুজুরকে বললাম, যেমন করেই হোক আমাকে ভালো করুন। হুজুর বললেন, আমাকে 7টা দিন সময় দাও, আমি 7 দিন পর তোমাদের বাসায় যাব। এরপর হুজুরকে আমার বাসার ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে সেখান থেকে বাসায় ফিরে আসি। এই 7 দিন আমি আরও অনেক ভয়ের মুখোমুখি হয়েছি। যেমন আমি একদিন দুপুরে নামাজ আদায় করে মসজিদ থেকে বাসায় ফিরছিলাম। বাসায় ফেরার পথে পেছন থেকে কে যেন আমাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় আমি রাস্তার মাঝে পড়ে যাই এবং পড়ে যাবার পর আমি খেয়াল করি সেখানে কেউ নেই। আশ্চর্য বিষয় হলো, চতুর্পাশে এমন ফাঁকা এবং রাস্তাটাও ছিল একদম ফাঁকা। আর এই ফাঁকা রাস্তায় আমার চোখে ফাঁকি দেওয়া অসম্ভব। আসলে একটা মানুষ যদি আমাকে ঠাট্টা করে ফেলে দেয় তাহলে আমি তাকে অবশ্যই সেখান দিয়ে যেতে দেখতে পেতাম। আমি তখন ভাবতে থাকি, ধরলাম একটা মানুষই আমার সাথে এমন করেছে, সেই মানুষটি তো 3-4 সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যেতে পারবে না। প্রতিনিয়ত আমার সাথে অনেক কিছুই ঘটছে। এরই একটা অংশ ভেবে আমি খুব দ্রুত সেখান থেকে বাসায় চলে আসি। ঠিক এর পরের দিন রাতে আমার যখন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তখন আমার সাথে আরেকটা ভয়ানক ঘটনা ঘটে। সেটা হলো আনুমানিক মাঝরাত বা তার আগে অথবা তার একটু পরেও হতে পারে, আসলে সঠিক জানি না। বলে রাখা ভালো, ওয়াশরুমটা ছিল আমার বাসার একটু উত্তর দিকে, অর্থাৎ ঘর থেকে 20-25 পা হবে এরকম দূরত্বে। তো তখন আমি বাসার উঠোনের মাঝখান দিয়ে দেখতে পাই এক
একটা লাশ এবং সেই লাশের মাথা দেহ থেকে আলাদা করা এবং দেহ থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়ছে এবং জায়গাটা ভিজে আছে। আমি খুব ভয় পাই। আসলে এই দৃশ্যটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। খুব ভয়ের কারণ হলো লাশটা আর কারো নয়, সেই লাশটি ছিল আমার নিজের লাশ। এভাবে দেখার পর আমি সহ্য করতে না পেরে উচ্চ স্বরে এক চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে আসার পর আমার বাবা মাকে সব খুলে বলি। এভাবে খুব ভয়ানক ঘটনা ঘটতেই থাকে আমার সাথে। 7 দিন কাটানোর পর হুজুর আমার বাসায় ঠিক মাগরিবের আজানের সময় এসে উপস্থিত হন। হুজুর বাসায় ফিরে আমাদের সবাইকে একটা রুমে নিয়ে যান এবং হুজুর বলেন কে এই কাজটি করেছে এবং কেন করেছে সেটা মাগরিবের নামাজ আদায় করে তিনি বলবেন। নামাজ আদায় করার পর হুজুর সবাইকে এক রুমে নিয়ে বলতে থাকেন। হুজুর তখন একটা ছেলের নাম বলে। আমি তখনও বিশ্বাস করতে পারিনি এবং আজ পর্যন্ত বিশ্বাস করতে পারি না এই ছেলে এই কাজ করেছে। তো এরপর হুজুর আমাদের বলেন এই কাজটি জিহাদ নামের একটি ছেলে করেছে। আসলে তোমার ওপরে অনেক রাগ এবং একটা লোভের বশবর্তী হয়েই এমন কাজ করেছে। হুজুরের কাছ থেকে এটা শোনার পর আমি ভেবে অবাক হই যে জিহাদ আমার উপরে কালো জাদু কেন করবে? আমি তো তার কোনো ক্ষতি করিনি বা তার পরিবারেরও কোনো ক্ষতি করিনি। আমি খুব ভেঙে পড়ি। আপনারা ভাবছেন ঘটনাটি এখানেই শেষ, কিন্তু এখনও অনেক রহস্যময়তা লুকিয়ে আছে এই ঘটনায়। সুতরাং প্রিয় লিসনার্স, দয়া করে আরেকটু অপেক্ষা করুন এবং শুনতে থাকুন। আর এই সকল ভয়ানক ঘটনা ঘটে আসিফ মারা যাওয়ার পর থেকেই। আসিফ মারা যাওয়ার 30 থেকে 35 দিন আমার সাথে খুব ভয়ানক ঘটনা ঘটে যায়। এরপর হুজুরের কাছে আমি জানতে চাই কেন আমার সাথে জিহাদ এরকম করেছে। হুজুর বলছেন 2014 সালে জিহাদ গ্রামের একটা মেয়েকে পছন্দ করত এবং ভালোবাসত। একদিন যখন ঈশার নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় ফিরছিল, তখন তুমি ফেরার পথে রাতের বেলায় তাদের একসাথে দেখতে পাও। এরপর তুমি জিহাদের পরিবার ও মেয়ের পরিবার অর্থাৎ মনিকার পরিবারকে জানাও। তাদের পরিবারকে জানানোর পর থেকে তোমার ওপরে ক্ষিপ্ত হয়ে তোমার ওপর কালো জাদু করেছে। তখন আমি হুজুরকে বললাম, হুজুর, আমি তো সঠিক কাজটাই করেছি, কারণ এদের কেউ দেখলে এদের পরিবারের মান সম্মান সব যেত। আসলে সম্মান বলতে মনিকার পরিবারের বেশ সম্মান নষ্ট হতো, কারণ জিহাদের পরিবার এবং মনিকার পরিবার এদের দুজনের মধ্যে পার্থক্য ছিল অনেক, যার জন্য মনিকার পরিবারের কেউ এই সম্পর্ক মেনে নিত না। 7 দিনের ভেতরে মনিকাকে বিয়ে দিয়ে দেয় তারা অন্য জায়গায়। এরপর হুজুর বলেন, তুমি যখন তাদের পরিবারকে জানাও, তার কয়েকদিন পর মনিকার বড় ভাই জিহাদকে অনেক মারধর করে। এরপর মনিকার অন্য জায়গায় বিয়ে হওয়াতে তোমার উপরে তার অনেক ঘৃণা এবং রাগের জন্ম হয়, যার জন্য সে ক্ষিপ্ত হয়ে তোমার উপরে কালো জাদু করেছে। কিন্তু তুমি অনেক ধার্মিক বলে তেমন কোনো ক্ষতি করতে পারেনি। তুমি যখন ফজরের আগে নামাজ পড়াতে মসজিদে যেতে, তখন তুমি যেগুলো দেখতে আসলে সেগুলো ছিল কালো জাদুর অংশ। আর 2 নম্বর কারণ হলো রাজু আর জিহাদ খুব ঘনিষ্ঠ বন্ধু। রাজু সাইকেলটির কথা জানতে পেরে জিহাদকে কথায় কথায় ভুলক্রমে সব বলে দেয়, কিন্তু জিহাদ রাজুকে কোনো কিছু বুঝতে না দিয়ে হেসে উড়িয়ে দেয়। তার কারণ জিহাদ এই সাইকেলটির কথা আগে থেকেই জানত, আর এই কথাটি জানতে পেরেই সে তোমাকে সর্বপ্রথম কালো জাদু করে। এই অদ্ভুত সাইকেলটির কথা তোমার উপরে কালো জাদু করার মাধ্যমে সে জানতে পারে। আসলে জিহাদ অনেক আগে থেকেই কালো জাদু চর্চা করত এবং তোমার কালো জাদুতে শক্তি কম এবং তুমি ধার্মিক হওয়ায় তোমার উপরে তেমন কোনো ক্ষতি করা সম্ভব হয়নি। তখন সে একটা বড় সুযোগের অপেক্ষায় থাকে। এরপর জিহাদ ভেবে পাচ্ছিল না সেই বড় সুযোগটা সে কিভাবে নেবে। নিজের প্রতিশোধ এবং সাইকেলটা নেবে বলে সে ঠিক করে এবং শেষ পর্যন্ত জিহাদ একটা পর্যায়ে একটা কালো জাদুকর পণ্ডিতের থেকে আরও ভালোভাবে কালো জাদু শিখে তোমার উপরে 3টা খারাপ জিন চালান দেয়। অর্থাৎ রাজু মারা যাওয়ার 1 সপ্তাহখানেক পর থেকে তোমার রক্ত, তোমার চুল, তোমার পরনের কাপড়ের টুকরো, তোমার মাথার টুপির 1 টুকরো পায়। তখন কিছু ব্যবহার করা হয় এই কালো জাদুতে। যখন এসব কিছু নিয়ে কালো জাদু করা হয়, তখন থেকে জাদু আরও বেশি শক্তিশালী হয়। তখন আমি হুজুরকে বললাম, আমার রক্ত কেমন করে পেল এবং এই সব কিছু কেমন করে পেল? তাছাড়া আমার রক্ত তো জিহাদের পাওয়ার কোনো কারণ নেই। হুজুর বলেন, আসলে কালো জাদু করার জন্য কিছু জিনিস নিয়ে সেগুলো কালো জাদুতে প্রয়োগ করতে হয়। যেমন তোমার পরনের একটা কাপড় প্রথমে কেটে নিয়ে যায়। এরপর জিহাদের কাজ ছিল প্রতিনিয়ত তোমাকে ফলো করা। একদিন তোমাকে ফলো করার সময় জিহাদ খেয়াল করে তোমার মাথার টুপি পড়ে গেছে। এরপর টুপিটা সে কুড়িয়ে নেয়। তুমি যখন মাঠে কাজ করতে যাও, তখন তোমার পা কেটে যায়। বাসায় এসে সেই রক্ত মাখা কাপড়ের টুকরো ফেলে দাও।
তখন জিহাদ সেই টুকরোটাও কুড়িয়ে নিয়ে যায়। তুমি যখন বাজারে চুল কাটাতে গিয়েছিলে তখন জিহাদ সেখান থেকে তোমার চুল সংগ্রহ করে এবং শেষ ধাপে সংগৃহীত করা তোমার সবকিছু সম্পূর্ণ একটা কালো বিড়ালকে মন্ত্র পড়ে জোর করে খাইয়ে দেয়া হয়। তারপর সেই বিড়ালটিকে জীবিত অবস্থায় একটা বাক্সে ভরে তোমাদের বাসার সামনের ওইখানে অর্থাৎ বাসার এক কোণায় পুঁতে রাখা হয়। এটি ছিল শেষ ধাপ। এরকম কালোজাদু করার জন্য তুমি বিভিন্ন সময়ে বিভিন্ন ভয়ের সম্মুখীন হও। তোমার শরীর এত শুকিয়ে গেছে তার কারণ বিড়ালটি কিছু না খেতে পেরে শুকিয়ে যাচ্ছে, সাথে সাথে তোমার শরীরের অবস্থারও অবনতি হচ্ছে। আর কিছুদিন পর হয়তো বিড়ালটি মারা যেত এবং বিড়ালটি মারা যাওয়ার সাথে সাথে তুমিও মারা যেতে। তোমার কপাল ভালো, আমার সাথে দেখা হয়েছে। এখন দেখা যাক আল্লাহ ভরসা তোমাকে সুস্থ করতে পারি কিনা। এরপর হুজুর আমার বাবাকে বলেন আরও কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। সেগুলো হলো আপনাদের বাসার উঠোনের এক মুঠো মাটি, আপনার ছেলের এক ফোঁটা রক্ত, চুল, মাথার টুপির একটা টুকরো এবং তার পরনের কাপড়ের এক টুকরো এনে দিন। এরপর হুজুর তার কাজের প্রক্রিয়া অনুযায়ী সেই বাক্সটি উদ্ধার করে এবং হুজুরের চাওয়া জিনিসগুলো একটি গ্লাসের পানিতে মিশ্রিত করে খাইয়ে দেওয়া হয় সাথে সাথে। এবং এরপরই বিড়ালটি গড়গড় করে বমি করে এবং ভেতর থেকে সব কিছু বের করে দেয়। হুজুর ওই সব নষ্ট করে ফেলে। এরপর হুজুর বলেন আলহামদুলিল্লাহ, আশা করি আর কোনো সমস্যা হবে না। এরপর হুজুর চলে যাওয়ার আগে আমাদের বাসার চারপাশে তাবিজ পুঁতে দিয়ে যান এবং আমার হাতে একটা তাবিজ বেঁধে দেন। হুজুর বলেন এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এবং দুঃখজনক ঘটনা। যাই হোক, আমি সম্পূর্ণ সুস্থ হবার পর জিনটি আমার স্বপ্নে এসে বলে আমার দেয়া সাইকেলটি এবং তার সাথে তোমার একটি অঙ্গ নিয়ে আমি চলে গেলাম। এই বাজে স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায় এবং আমি কোনো কিছু না ভেবেই আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু বিষয়টা হলো তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সাইকেলটির সাথে সাথে আমার একটা চোখের জ্যোতিও আমি হারিয়ে ফেলেছি। তো সেই দিন সকালে এমন ঘটনা হওয়ার কারণে মেহেদিকে আমার বাসায় আসতে বলি। মেহেদিকে বলি সাইকেল উধাও হয়েছে এবং চোখে যে আলো হারিয়ে ফেলি এই কথাটি তখন থেকে আমার বন্ধুদের কাছে গোপন রাখি। যাই হোক, আমি সম্পূর্ণ সুস্থ হওয়ার কিছুদিন পর আমি শুনতে পাই জিহাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কিছুদিন পরে জিহাদকে খুঁজে পাওয়া যায় এবং খুঁজে পাওয়ার পর থেকেই রাজু যেমন পাগলামি করত, জিহাদও করত। পাগলামি করার ঠিক 5 থেকে 6 দিন পর রাজুর মতো জিহাদের লাশ একই রকমভাবে পাওয়া যায়। কেউ বলতে পারে না জিহাদের কেন হয়েছে এই মৃত্যু, এমনকি জিহাদের পরিবারেরও কেউ সেটা বলতে পারেনি। আমাদের গ্রামবাসীরা এখনো উদ্ঘাটন করতে পারেনি। আমাদের গ্রামের সবাই এই ঘটনার প্রমাণ। যাই হোক, এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে জিনটি আমাকে সাহায্য করলেই করতে পারত, বা জিন কেন আমাকে সাহায্য করেনি। আসলে লিসেনার, আমি নিজেও জানি না জিনটা আমাকে কেন কালো জাদুর হাত থেকে রক্ষা করলো না। এই কথা আমার কাছেও অজানাই রয়ে গেল। আর একটা কথা, আমার গ্রামের কেউ থাকলে বা আমাদের গ্রামের ঘটনা জানা কেউ এখানে শুনে থাকলে দয়া করে রাসেল ভাইকে কমেন্ট করে জানাবেন। তাহলে রাসেল ভাই বিশ্বাস করবে এই ঘটনাটি আসলেই 100% সত্য। আমি আগেও বলেছি আমি মিথ্যা কম বলি, তাই আপনাকে বলছি আপনি চাইলে ঘটনাটি শেয়ার করতে পারেন। এই ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া একদম সত্যি ঘটনা, তাই জোর গলায় গ্যারেন্টি দিচ্ছি এইভাবে প্রমাণ করা ছাড়া আমার কোনো কিছু প্রমাণ করার নেই। এখন আপনি বিশ্বাস করবেন কি না করবেন সেটা পুরোপুরি আপনার ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ এই স্টোরিটা পাঠিয়েছেন আমাদেরকে। আমার আপনার জন্য সাজেশন হচ্ছে যে এর পরে যখন আপনি ঘটনা পাঠাবেন দয়া করে আপনি অডিও ক্লিপ করে পাঠালে বোধহয় বেটার হয়, কারণ এই ঘটনার বিভিন্ন জায়গায় রিপিটেশন আছে, যার জন্য একটু হয়তো সবার শুনতে প্রবলেম হচ্ছে, বাট ঘটনাটি ওভারঅল ভালো। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই সাইকেলটি তার কাছে কত গুরুত্বপূর্ণ ছিল। তারা একটা অভাবের মধ্যে দিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন সময়ে এবং তিনি রেগুলার যে বললেন যে কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআন তেলাওয়াত শুনে কিন্তু জিনটি তাকে সাইকেলটি উপহার হিসেবে দেয় এবং জিনের এই সাইকেলটি তাদের পরিবারে আসার পর পরিবারের উন্নতি হতে থাকে। শুধু 1 মিনিট বা 1 সেকেন্ড বা কয়েক সেকেন্ডের দূরের কোথাও পৌঁছে যাওয়া এটাই ছিল না, আরেকটা ব্যাপার ছিল যে এই সংসারের আয় উন্নতি সবকিছুই বাড়তে থাকে। তাদের জীবনধারা বদলে যায়, পুরোপুরি অন্য মানুষে পরিণত হয় তারা। সেটাও হয়তো কালজাদু করার একটা কারণ হতে পারে। আর যে জিনিসটা তিনি বলেছেন সেই কারণ হতেও পারে, সেই কারণ নাও হতে পারে। এটা হুজুর আপনাকে বলেছেন এবং আপনি যে কাজটা করেছেন তার কারণে এরকম কিছু হবে কিনা এটা সবচাইতে বেশি আপনিই বলতে পারবেন ভালো। যাই হোক, এরকম ঘটনা আপনাদের কাছেও আছে এবং আপনারাও আমাদেরকে পাঠান। কোনো একদিন হয়তো স্পেশাল এপিসোডে স্থান পাবে আপনার ঘটনাটি। আমি চলে যাব আমাদের
পরবর্তী ঘটনাটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন, জানিয়ে কমেন্ট করবেন, অবশ্যই লিখবেন, কমেন্ট করবেন। ঘটনাটির লেখা যেমনই হোক না কেন, পুরো ঘটনাটা যদি আপনি চিন্তা করেন তাহলে এটি আসলে ভয়ের ঘটনা। একটা মানুষ প্রতিনিয়ত লাশ দেখছে এবং নিজের লাশ যদি হয় এবং সেই লাশটি বিভিন্ন সময় বিভিন্ন ভঙ্গিতে, কোনো সময় তার সে লাশটি ক্ষতবিক্ষত, কোনো সময় সেই লাশটি ঠিকঠাক। তো এরকম কোনো দৃশ্য নিশ্চয়ই আমরা দেখতে চাই না। তবে যদি এরকম কোনো দৃশ্যের সন্ধান আমরা পেয়ে থাকি আমাদের পরিবার পরিজনের কাছ থেকে বা নিজের জীবনেও যদি ঘটে থাকে এরকম ঘটনা, শেয়ার করুন আমাদের সাথে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhut.com@gmail.com। আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম bhut.com with Russell। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। bhut.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আগেও দুটো ঘটনা শেয়ার করেছিলাম, সেগুলো সিলেক্ট হয়নি। আশা করি এবারের ঘটনাটি সিলেক্ট করবেন। ঘটনাটি আমার নানার সাথে ঘটেছিল 1997-98 সালের দিকে ময়মনসিংহের সদর থানার কোনো একটা গ্রামে। আমার নানা ছিলেন একজন শিক্ষক, তবুও শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজ, গরু পালন, মাঝে মাঝে শখের বশে মাছ ধরা এসবও করতেন। তিনি আরেকটা কাজও করতে পারতেন, সেটা হলো গ্রামে কোনো গাছে মৌচাক অর্থাৎ মৌমাছির বাসা বাঁধলে সেখান থেকে মধু আহরণ করতেন। আজকের ঘটনাটি মধু আহরণ সংক্রান্ত। গ্রামের মানুষের ভেতর একটা প্রথা আছে, সেটা হলো অমাবস্যার রাতে অথবা ভরা পূর্ণিমার রাতে মৌচাকে মধু পরিপূর্ণ থাকে, সেদিনই মৌচাক কাটতে হয়। সেদিন এক সন্ধ্যায় নানার এক বন্ধু আসে মৌচাকের খবর নিয়ে এবং বলে আজ রাতেই সেটা ভাঙতে হবে, না হলে হয়তো অন্য কেউ ভেঙে ফেলবে। তাই তারা দুজনে মিলে মৌচাক ভাঙার জন্য মশাল, কাঁচি, মধু রাখার পাত্র এবং অন্যান্য জিনিস নিয়ে তৈরি হয়ে থাকে এবং অপেক্ষা করে গভীর রাত হওয়ার জন্য। রাত 10টার দিকে নানা তারা বন্ধুদের সাথে আরেকজন সহযোগীকে নিয়ে 3 জন মিলে রওনা দেন গন্তব্যস্থানের দিকে। মৌচাকটি বিশাল জঙ্গলের ভেতর ছিল। জঙ্গলের পাশেই ব্রহ্মপুত্র নদ। উল্লেখ্য যে এই জঙ্গলটাকে মানুষ এতই ভয় পেত যে দিনের বেলাও সাহস পেত না সেখানে যাবার। জঙ্গলের কাছেই পাঁঠার অর্থাৎ ছাগলের গন্ধ এসে লাগে নাকে। গন্ধ পেয়েই নানাদের সহযোগীরা বলে ওঠে, পাঁঠার গন্ধ ভালো কিছুর লক্ষণ নয়, চলো ফিরে যাই, কালকে আবারও মানুষ নিয়ে আসব। তবে আমার নানার বন্ধুরা নাছোড়বান্ধা, সে আজকেই ভাঙবে। আরেকটা বিষয় হলো নানা এবং তার বন্ধু দুজনেই নামাজ পড়তেন। কিছু সময় চিন্তা ভাবনা করে দুটো মশাল জ্বালিয়ে তারা জঙ্গলে প্রবেশ করতে থাকেন। যত ভেতরে যাচ্ছেন পাঁঠার গন্ধ তত বিকট হচ্ছে। 3 জনই ভয় পাচ্ছিল, তবে কেউ কাউকে বলছিল না। চারিদিক ভীষণ অন্ধকার, সাথে পাঁঠার গন্ধ, এসবের মধ্যে তারা জঙ্গলের ভেতরে এগোচ্ছে। অবশেষে কোনো বাধা বিপত্তি ছাড়া তারা ওই গাছটির কাছে আসে যেটার মধ্যে মৌচাক। এখানে এসেই তারা থমকে যায়। গাছটি ছিল একটা মাঝারি উচ্চতার বকুল ফুলের গাছ। তবে গাছটির অদূরেই একটা বড় বট গাছ, যেটার গা থেকে ঝুলছে অনেক লতাযুক্ত গাছ। দেখতেই ভীষণ ভয় লাগছিল। তাছাড়া এই বট গাছটি নিয়ে আরও অনেক কাহিনী গ্রামে প্রচলিত আছে। যদিও নানা শিক্ষিত মানুষ, তবুও মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলেন। নানা তখন তার বন্ধুকে বললেন, রহিম, এটা 3 জনে ভাঙা সম্ভব না, চলো ফিরে যাই। সাথে সাথে একটা শব্দ কানে আসে, ফিরে যাও।
কিন্তু অন্য কেউ এই শব্দটা শুনতে পায়নি। নানা এবার ভীষণ ভয় পেতে শুরু করলো, কিন্তু তার বন্ধুরা নাছোড়বান্দা, তারা বললেন, তোর ভয় লাগলে তুই শুধু নিচের দিকে তাকিয়ে থাক, আমি উঠছি, তুই শুধু বালতি আর কাঁচিটা উপরে তুলে দিস। এই বলে রহিম উঠতে শুরু করলো। নানা আবারও শুনছিলেন কেউ ফিসফিস করে বলছে, ফিরে যাও, বিপদ। কিন্তু নানা এ কথা তাদের বলতেও পারছেন না। নানা ভাবছেন হয়তো রহিম মনে করবে আমি ভয়ে এসব বলছি, আর তাদের সহযোগী যে আগেই ভয় পেয়েছে সে যদি অজ্ঞান হয়ে যায়। এতক্ষণে নানার বন্ধু গাছের ওপরে মৌচাকের কাছে তাদের সহযোগী গাছের মাঝামাঝি দুজনের হাতে দুটো মশাল। মশালের ধোঁয়ায় মৌমাছিগুলো ভয়ঙ্কর শব্দ করে উঠছে, আর নানা গাছের নিচে টর্চ হাতে দাঁড়িয়ে আছে, সাথে একটি বালতি আর কাঁচি। যদিও টর্চ জ্বালানো নিষেধ, টর্চ জ্বালালে মৌমাছি কামড়ায়। এবার নানার বন্ধু রহিম বলল, রশিদ, বালতি আর কাঁচিটা উপরে দে। ঠিক এমন সময় নানার কানের খুব কাছে কেউ বলে ওঠে, পালিয়ে যা রশিদ, পালিয়ে যা, চারপাশটা তাকিয়ে দেখ, পালিয়ে যা। এবার নানা বটগাছের দিকে লাইটের আলো ছড়ে এবং দেখতে পায় যে বটগাছ থেকে লতাগুলো ঝুলছিল সেগুলো হাওয়ায় ভাসতে ভাসতে প্রায় চারিদিক থেকে ঘিরে ফেলেছে এবং আশেপাশের বাঁশগুলো প্রায় শুয়ে পড়েছে। এটা দেখে নানা ভীষণ জোরে চিৎকার দেয় এবং সাথে সাথে যে গাছের মাঝামাঝি ছিল তিনি সেখান থেকেই লাফ দিয়ে নেমে পড়েন এবং তিনিও চিৎকার শুরু করেন। নানার বন্ধু রহিম কোনো ক্রমে নিচে নামতে থাকেন। তারা সবকিছু ফেলে সূরা তেলাওয়াত করতে করতে বেরিয়ে আসতে থাকেন। তারা যখন বের হচ্ছিলেন তখন মনে হচ্ছিল জঙ্গলে ঝড় উঠেছে, সবকিছু তছনছ করে দিচ্ছে। তারা যখন জঙ্গল ছেড়ে বেরিয়ে আসেন তখন পেছন থেকে শুনতে পান কেউ বলছে, বেঁচে গেলি। এই ছিল ঘটনা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি আরও ঘটনা সংগ্রহ করছি, হয়তো আগামীতে লিখব। কামরুল হাসান ফাহাদ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আপনাকে অনুরোধ করব আপনি আরও ঘটনা পাঠান এবং এই ঘটনার দৈর্ঘ্য যদি আরও বড় হয় তাহলে আমাদের সবার জন্য আরও বেশি ভালো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে করিয়ে দিই। russell.bhuth.com@gmail.com আমাদের ইমেল অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম bhuth.com with Russell. Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। Spirit, be here with me. কে তুমি? bhuth.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালোর দলে আছেন এবং থাকবেন, এই প্রত্যাশা সবসময়। আমি মুস্তাফিজুর, ছদ্মনাম, বাসা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার কোনো এক গ্রামে। গত 31তম এপিসোডে আমার বাবাকে হারানোর এক মর্মান্তিক ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করা হয়। bhuth.com-এ আমার প্রথম ঘটনাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বর্তমানে দেশের বাইরে থাকায় স্টুডিওতে আসা সম্ভব না, তাই ঘটনাটা পড়ে শোনানোর অনুরোধ রইল। বেশি কথা না বলে এবার ঘটনায় যাওয়া যাক। আজ যে ঘটনাটা শেয়ার করব সেটা মাছ ধরা নিয়ে একটি শরীর হিম করা ঘটনা। প্রথমেই কিছু না বললেই নয়,
যে বিলটিকে কেন্দ্র করে আজকের এই ঘটনা, সেই বিলটি আমাদের গ্রাম থেকে খুব বেশি দূরে হলে 2 কিলোমিটারের পথ। এই বিলটিকে নিয়ে অসংখ্য ঘটনা আমার জানা আছে, সময় পেলে লিখে পাঠাবো। এখন যে ঘটনাটা বলবো সেটা আমার সঙ্গে ঘটে যাওয়া আজ থেকে 4-5 বছর আগের ঘটনা। তখন আমি ক্লাস 10-এ পড়ি। সময়টি ছিল বর্ষাকাল। বর্ষাকালে গ্রামের খাল বিল সব পানিতে ভরপুর হয়ে যায়। যে বিলটিকে কেন্দ্র করে আজকের এই ঘটনা, সেই বিলটির নাম চান্দামারির বিল। বর্ষাকালে আমাদের গ্রামে মাছ ধরার অনেক ধুম পড়ে যায়। ছোট থেকে বড় সাইজের যে কোনো ধরনের মাছ ধরতে কেউ দিনে বা কেউ রাতে সেখানে যায়। আমরা 4 জন ফ্রেন্ড ছিলাম। আমরা রাতে মাছ ধরতে অনেক বেশি পছন্দ করতাম এবং মাছও অনেক বেশি পাওয়া যেত। আমাদের গ্রামের ভাষায় যে যন্ত্রটি দিয়ে মাছ ধরতাম সেটিকে ক্যাটা বলা হয়, মানে যেটা দিয়ে মাছকে আঘাত করতাম। টর্চ লাইট আর ক্যাটা দিয়ে রাত্রিবেলা মাছ ধরার মজাটাই অন্যরকম। যাদের মাছ ধরার নেশা আছে শুধু তারাই বোঝে বিলটি ছিল অনেক বড়, প্রায় 4-5 কিলোমিটার ধরে একটা বিল। রাতের বেলা সেই বিলে অনেক লোকই যেত মাছ ধরার জন্য। যেই দিনের ঘটনা ঘটে যায় সেদিন ছিল অনেক বৃষ্টি। সেদিন সন্ধ্যা 7টার সময় বৃষ্টি একটু কম হয়। তো আমরা সবাই ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি যাব, কারণ সবাই আবার মাছ ধরতে নেমে পড়লে তেমন একটা মাছ পাওয়া যাবে না। তো যেই কথা সেই কাজ, সবাই সবার মাছ ধরার ক্যাটা, টর্চ লাইট এবং ব্যাগ নিয়ে চলে যাই বিলের উদ্দেশ্যে। তো যাবার পথে আবার হালকা একটু বৃষ্টি শুরু হয়, কিছুক্ষণ পর আবার থেমে যায়। এভাবে আসে যায়, আবার আসে যায়। এমন করতে করতে সবার শরীর প্রায় আধা ভেজা হয়ে যায়। আমাদের ভেতর হঠাৎ একজন বলে ওঠে, চলো আজ মাছ ধরা হবে না, এত বৃষ্টিতে কেমন করে মাছ ধরবো, বাসায় ফিরে যাই। তো আমি আবার বললাম, এতটা পথ যখন এসেই গেছি একটু অপেক্ষা করে দেখি না, যদি বৃষ্টি থেমে যায়। সবাই বলল ঠিক আছে, দেখি কি হয়। আমরা তখন বিলের ভেতর পরিত্যক্ত একটা শেড বা ঘরের ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম। তারপর আস্তে আস্তে বৃষ্টি থেমে গেল, একেবারে নেই বললেই চলে। আমরা আবার রওনা দিলাম গন্তব্যস্থানে। যাবার পথে আমরা সবাই লক্ষ্য করলাম ঠিক বিলের মাঝে 3টা লাইট দেখা যায়। তো আমরা সেই লাইটের সোজা বরাবর হাঁটা দিলাম। ভাবলাম ওই দিকে কিছু লাইট দেখা যাচ্ছে, সবাই পাশাপাশি থাকলে ভালো হয়, কেননা বিলটা নিয়ে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, তাই আর কি। কিছুক্ষণ হাঁটার পর আমরা সেই বিলে গিয়ে উপস্থিত হলাম, কিন্তু যাবার পর দেখি লাইটগুলো নেই ওখানে। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকি, লাইটগুলো গেল কই? আমরা তো এখানেই দেখলাম, হঠাৎ লাইট 3টি অদৃশ্য হয়ে গেল কেমন করে? পরে বেশি কিছু চিন্তা না করে ভাবলাম হয়তো আমরা আস্তে আস্তে ওরা লাইট বন্ধ করে বাসায় চলে গেছে। বৃষ্টির কারণে বিলের ভেতর আমরা 4 জন ছাড়া আর কেউ ছিল না। কেউ না থাকায় পরিবেশটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। আশেপাশে কেউ নেই, কারো টর্চও দেখা যায় না। অনেক দূরে শুধু পাশাপাশি 2টো আলো দেখা যায়। তখন আমি ভাবলাম সবাই মনে হয় আসা শুরু করেছে সবেমাত্র। তখন বৃষ্টি একেবারেই ছিল না। আমরা যার যার মতো মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়লাম। বেশি লোকজন না থাকায় মাছও অনেক বেশি পাচ্ছিলাম। কিছুক্ষণের ভেতর সবাই অনেক মাছ পেলাম। তারপর সবাই একসাথে হলাম। এবার আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটছি আর মাছ ধরছি। হঠাৎ সবাই দেখি যে একটা জমিতে অনেক মাছ, যা ধারণার বাইরে। সবাই অবাক, এত কম পানিতে অত মাছ কিভাবে সম্ভব? পরে ভাবলাম বৃষ্টির কারণে হয়তো কম পানিতে সব মাছ উঠে পড়েছে। অত কিছু চিন্তা না করে সবাই সবার মতো মাছ ধরতে ব্যস্ত। কিছুক্ষণ পর আমি সামনে দেখি বিশাল একটা বড় মাগুর মাছ। কমপক্ষে মাছটার ওজন 6-7 কেজি হবে, যা অসম্ভব। অত কম পানিতে অত বড় মাছ আসার কথাই না। পরে আমরা আবার ভালো মতো দেখলাম, বৃষ্টির কারণে
হয়তো কম পানিতে উঠে এসেছে। তারপর মাছটাকে ধরার জন্য আমি অনেকক্ষণ মাছটার পেছনে পেছনে ছুটি, কিন্তু কোনোভাবেই মাছটাকে আঘাত করার সুযোগ পাচ্ছিলাম না। বড় মাছের লোভ সামলাতে না পেরে আমি ছোট মাছ ধরা ছেড়ে দিয়ে চুপি চুপি মাছটার পেছনে পেছনে ছুটতে থাকি, কেননা ওরা সবাই দেখে ফেললে আমার আগে ধরে নেবে। আমি যতবারই মাছটাকে আঘাত করার জন্য মাছটার কাছে যাই, ঠিক ততবারই মাছটা অনেক দূরে চলে যায়। এমন করতে করতে প্রায় 15-20 মিনিট অতিক্রম হয়ে যায়। তারপরও মাছটাকে একবারও আঘাত করতে পারলাম না। একসময় আমি বিরক্ত হয়ে যাই। তখনও আমার একটুও মনে হয়নি যে এটা কোনো সাধারণ মাছ না, এটা অস্বাভাবিক কিছু। তারপর আমি সবাইকে ডাকতে বাধ্য হই, সবাইকে বলি এই মাছটাকে আমি অনেক সময় ধরে মারার চেষ্টা করছি, কিন্তু আমি একা পারছি না, এত বড় মাছকে একা ধরা সম্ভব না। সবাই মাছটাকে ঘিরে সামনে যাবে এবং যে পাবে সেই মারবে। সবাই একমত হয়ে মাছটার চারপাশে ঘিরে দাঁড়ায়। এমন কিছুক্ষণ সবাই চেষ্টা করার পর একজন হঠাৎ আঘাত করে বসে। আমরা সবাই দেখলাম যে মাছটার গায়ে লেগে গেছে ক্যাটাটা। ওরা সবাই বলল, জলদি আয়, এত বড় মাছ একা আটকাতে পারছি না। তখন আমরা সবাই দৌড়ে গেলাম ওদের কাছে। ও বলল, সবাই জলদি আয়, এত বড় মাছ আটকাতে পারছি না একা। তখন আমরা সবাই দৌড়ে গেলাম ওর কাছে। তখনও ক্যাটাটা পানির নিচে মাটির সাথে শরীরের সবটুকু শক্তি দিয়ে চেপে ধরে আছে। আমরা সবাই যাবার পর দেখলাম মাছটা ক্যাটার নিচে অনেক জোরে জোরে লাফাচ্ছে বা নাড়াচাড়া করছে। এবার আমি যখন মাছটা হাত দিয়ে ধরতে গেলাম, তখন দেখি মাছটা নেই। যখন আমি সবাইকে বললাম, কিরে মাছটা কই গেল, ক্যাটার নিচেই তো ছিল, সবাই অবাক হয়ে গেলাম। পরে সবাই একটা জিনিস লক্ষ্য করি, ওই জায়গাটা পুরো কাঁচা রক্ত দিয়ে লাল হয়ে গেছে, কিন্তু মাছটা গেল কোথায়? এত কম পানিতে মাছটাকে ভালোভাবে দেখা যাচ্ছিল। অত তাড়াতাড়ি মাছটা ওই জায়গা থেকে যদি এদিক যায় বা সেদিক যায়, তাহলে সবার চোখে পড়ার কথা, কেননা এত কম পানি ছিল যে মাছটার পিঠ একটু পানির ওপরে ছিল। এটা কিভাবে সম্ভব? আমরা সবাই হতভম্ব। এটা কি হলো? মাছটা গেল কোথায়? তখনও কেউ একবারের জন্য ভাবি নাই যে এটা অস্বাভাবিক কিছু। সবাই আবার মাছটাকে ওই জমিটার ভেতর তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু পাই না। তারপর আমরা আর একটা জিনিস লক্ষ্য করি, মাছের বাজারে গেলে যেমন কাঁচা মাছ মাছ একটা গন্ধ পাওয়া যায়, ঠিক তেমন একটা তীব্র গন্ধ, এবং সেই গন্ধে চারপাশটা ভরে গেছে। অনেকক্ষণ খোঁজার পর সবাইকে বলা শুরু করলাম, এটা কেমন ঘটনা হলো? আজকে মাছটা গেল কোথায়? আর এমন গন্ধ কিন্তু ভালো না, আমি আগেও অনেকবার শুনেছি এটা খারাপ লক্ষণ। তখন আমাদের মাঝে একজন বলে, এটা সত্যিই মাছ ছিল নাকি অন্য কিছু? আমি শুনেছি যে বড় মাছ খারাপ কিছু হতে পারে। তখন আমার মাথায় এই বিষয়টা নিয়ে ঘোরাঘুরি করতে থাকে। তারপর আমরা সবাই লক্ষ্য করি যে আমাদের ব্যাগের মাছ অনেক কম হয়ে গেছে, কিন্তু আমরা এই মাছটা ধরার আগে পর্যন্ত আমাদের ব্যাগে পর্যাপ্ত মাছ ছিল। সবাই ভেবে পাচ্ছিলাম না কি হচ্ছে আমাদের সাথে। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু না, একটু পরেই শরীর হিম করা এক ঘটনা ঘটে যায়। তখন আবার অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে। এখন আমরা ভাবলাম যে এবার সবার শরীর ভিজে যাবে, কেননা আশেপাশে কিছুই ছিল না যার নিচে গিয়ে দাঁড়াবো। বিলের ঠিক মাঝখানে বড় বড় কয়েকটা পুকুর ছিল। সেই পুকুরের পাড় দিয়ে অনেক পুরনো গাছ আছে। আমি ভাবলাম যাই, ওই পুকুর পাড়ের গাছগুলোর নিচে গিয়ে দাঁড়াই, শরীরটা একটু কম ভিজবে। তারপর সবাই দৌড়ে গিয়ে গাছের নিচে দাঁড়ালাম। বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই, পড়ছে তো পড়ছেই। অনেকক্ষণ কেটে যায়, বৃষ্টিতে আশেপাশের কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ করে একটা পুকুরের ভেতর কয়েকটা বাচ্চা যদি একসাথে লাফালাফি করে গোসল করে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ পেলাম। সবাই ভাবলাম কেউ হয়তো পানির নিচে পানিতে পড়ে আছে বা পানিতে পড়ে গেছে। সেটা ভেবে সবাই লাইট মারতে মারতে সেদিকে গিয়ে দেখি কিছুই নেই। সবাই চিন্তা করে পাচ্ছি না কি হচ্ছে আমাদের সাথে। পরে আমরা সবাই গাছের নিচে দাঁড়াই। আমরা যে গাছটি নিচে দাঁড়িয়েছিলাম সেই গাছটি কেন যেন বারবার ঝাঁকা দিচ্ছিল, আর পাতায় আটকে থাকা পানি একসাথে পড়ে আমাদের শরীর পুরো ভিজে শেষ। আর এতক্ষণ বৃষ্টির পানির নিচে দাঁড়িয়ে ঠান্ডায় সবাই কাঁপছি। এত বড় গাছ এমনভাবে বাঁকা হয়ে যাচ্ছে কেন, বা কে ঝাঁকা দিচ্ছে, এটা খুব
অস্বাভাবিক লাগলো, কেননা গাছগুলো ছিল কদম গাছ আর অনেক মোটা। এদিকে বৃষ্টি আর একদিকে আজব আজব সব ঘটনা ঘটছে আমাদের সাথে। ঠান্ডা আর ভয়ে আমাদের মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না, সবাই কেমন যেন থমকে গেছি। পাশের দিকে ঝোপের ভেতর থেকে মানুষ ঘুমিয়ে নাক ডাকলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমনি আওয়াজ পাচ্ছিলাম সবাই। এত বড় ফাঁকা বিলের ভেতর শুধু আমরা 4 জন, আর এত বৃষ্টি। তখন আমাদেরকে যে কতটা অসহায় মনে হচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না। এমন করতে করতে বৃষ্টি একটু কমে যায়। তখন আমি এখানে একটুও থাকা যাবে না বলে বাসায় চলে যাওয়া শুরু করি। শরীর তো ভিজেই গেছে, আর চিন্তা করে লাভ কি। তখন সবাই বাসার দিকে যাওয়া শুরু করলাম। সবার আগে আমি, আর বাকিরা আমার পেছনে পেছনে। হঠাৎ যে ফ্রেন্ডটা মাছটাকে আঘাত করেছিল সে বলে উঠল, আমার পেছনে পেছনে কে যেন হাঁটছে, এমন অনুভব করছি আমি। সবাই বললাম, তোর মনের ভুল হতে পারে, বৃষ্টির শব্দে এমনটা শুনতে পারছিস, পা চালিয়ে যা। আবার একটু থেমে যাই, আবার একটু যাবার পর আবার বলে, এবার সত্যি আমি দেখছি আমার পেছনে কালো একটা অবয়ব ছিল। আমি তাকানোর সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। আমরা ওর কথায় কান না দিয়ে ওকে বলি, তুই সবার সামনে সামনে চল। পরে ওকে সামনে নিয়ে সবাই দূরত্বে হাঁটা শুরু করি। সবাই সবার মতো দূরত্ব রেখে হাঁটছি। হাঁটতে হাঁটতে একসময় ও পেছনে পড়ে যায়। হঠাৎ আমি লক্ষ্য করি আমরা 3 জনই শুধু হাঁটছি, ওই ফ্রেন্ডটা সামনেও নেই পেছনেও না। সবাই অবাক হয়ে উঠি, চমকে যাই, আর সবাই ওর নাম ধরে ডাকতে থাকি। ওর কোনো সাড়া না পেয়ে আমরা দৌড়ে পেছনে চলে যাই। একটু পেছনে যাবার পর যেটা দেখি সেটা হঠাৎ দেখলে কেউ মেনে নিতে পারবে না। দেখি যে ওর ঘাড়টা মাথা থেকে পুরোটাই কাদা মাটির নিচে, পা দুটি ওপরের দিকে। ওর হাতে লাইটটা জ্বালানো ছিল, তা দেখে আমরা খুব দ্রুত খুঁজে পাই ওকে। যদি আর 10 বা 15 সেকেন্ড দেরি হতো তাহলে ওকে আর বাঁচানো সম্ভব হতো না। তাড়াতাড়ি সবাই ওকে টেনে ওপরে তুলি। ওর অবস্থা তখন খুব খারাপ, দাঁড়ানোর শক্তি নেই, শুধু কেমন যেন নিঃশ্বাস নিচ্ছে, কাদা দিয়ে সারা শরীর ভেজা। আমি ওকে বললাম, কি হয়েছে, কেমন করে তুই এত পেছনে পড়লি, আর এই অবস্থা হলো কি করে? ও বলে, আমি তোদের বলেছিলাম না কে যেন আমার পেছনে হাঁটছে, তোরা তো বিশ্বাস করলি না। হাঁটতে হাঁটতে আমি একটু পেছনে পড়ে গিয়েছিলাম, আর ঠিক তখনই পেছন থেকে কে যেন এমন জোরে একটা টান দিয়ে আমাকে কাদার মাঝে চাপ দিয়ে ধরে। আমি চিৎকার দিব এই সময়টাও পাইনি। শুধু একটা জিনিস লক্ষ্য করছি, ওই অবয়বটার পুরো শরীর কালো লোম দিয়ে ভরা ছিল। এ কথাগুলো বলতে বলতে ও অজ্ঞান হয়ে যায়। তখন যে কতটা অসহায় আর ভয় লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। ওর কথা শুনে আমাদের শরীরের শক্তি হারিয়ে যাচ্ছে। না জানি কখন আমাদের সাথেও কিছু ঘটে। সবাই আল্লাহর নাম নিয়ে হাতের ক্যাটা, টর্চ লাইট, ব্যাগ একজনের হাতে দিয়ে আমি আর আরেকজন অনেক কষ্ট করে ওকে ঘাড়ে ওঠাই। আমাদের ভয়ে আর শীতের কারণে হাতে পায়ে শক্তি পাচ্ছিলাম না, তাই ওর ওজন অনেক বেশি মনে হচ্ছিল। সবাই আল্লাহর নাম উচ্চারণ করতে করতে ওকে নিয়ে খুব দ্রুত বাসায় চলে যাওয়া শুরু করি, আর ওদেরকে বলি সূরা পড়তে থাক। হাঁটছি তো হাঁটছি, পথে যেন শেষ নেই। কথায় আছে, বিপদে পথ এগোয় না। একটা সময় আমরা ওই ফ্রেন্ডটার বাসায় গিয়ে পৌঁছাই। তারপর ওর বাবা মাকে ডাকতে থাকি। অনেক বৃষ্টির কারণে রুমের ভেতর থেকে আমাদের আওয়াজ ওর বাবা মা শুনতে পাচ্ছিল না, নাকি ঘুমিয়ে পড়েছিল জানি না। তখন একজন গিয়ে দরজায় ঠক ঠক করে নক করি। তারপর সবাই বেরিয়ে আসে। এসে এমন অবস্থা দেখে সবাই আমাদেরকে জিজ্ঞেস করে, কিভাবে কি হলো? পরে আমরা সবাই সব ঘটনা খুলে বলি। তারপর ওর বাবা আমাদেরকে এমন রাগ আর বকা দেয়, শুধু মারটায় বেঁচে গিয়েছিলাম। ফ্রেন্ডটার মা বলল, ওরাও তো অনেক ভয় পেয়ে গেছে, ওদেরকে অযথা বকছেন কেন? আগে আমার ছেলেকে সুস্থ করেন। আমরা তখন তাড়াতাড়ি ওর বাসা থেকে ওরই কিছু কাপড় নিয়ে এসে ওর ভেজা কাপড় চেঞ্জ করে দেই। অনেক চেষ্টা করার পর ওর জ্ঞান ফেরানো সম্ভব হচ্ছিল না। ফজরের আজানের পর ওর জ্ঞান ফিরে আসে। সবাই একটু সান্ত্বনা পেলাম জ্ঞান ফিরে আসাতে। ঘটনা এখানেও শেষ না। তারপর ওই ফ্রেন্ডটা অস্বাভাবিক আচরণ শুরু করে। ভাত পানি কিছুই খাচ্ছিল না, শুধু বলতে থাকে, আমাকে কাঁচা মাছ দাও, আমি কাঁচা মাছ খাবো। শুধু এই কথা ছাড়া আর কোনো কথাই সে বলছিল না তার মুখ দিয়ে। একবার শুধু ইশারা করে বলে যে ও একটু ওয়াশরুমে যাবে। আমরা সবাই ওকে ধরে ওয়াশরুমে নিয়ে যাই। তারপর যা দেখি তা দেখে আমার মাথা ঘুরে মাটিতে আমরা পড়ে যাই। দেখি যে সে ওয়াশরুমের মধ্যে শুধুমাত্র চারিদিকে তাজা কাঁচা রক্ত। কাঁচা রক্তে আমাদের চোখ অন্ধকার হয়ে যায়। তারপর
যতবারই সে ওয়াশরুমে যায় ততবারই এই একই ঘটনা ঘটে। এটা দেখে গ্রামের সবাই হতভম্ব। পরে সবাই বলে যে ওর বড় কোনো ধরনের অসুখ হয়েছে, কবিরাজ দেখাতে হবে, তা না হলে এভাবে রক্তক্ষরণ হলে ওকে বাঁচানো সম্ভব হবে না। পরে দিনাজপুরের এক কবিরাজকে ফোন দিয়ে খুব দ্রুত আসতে বলা হয়। সেই কবিরাজকে আমি আগে থেকেই চিনতাম, কেননা উনি আমার দূরসম্পর্কের ভাই ছিল। অনেক বড় মাপের কবিরাজ উনি। ওনাকে দিনাজপুরের চিরিবন্দর গ্রামের সবাই কবিরাজ আব্দুল হাই নামে চিনতেন। সন্ধ্যার একটু আগে উপস্থিত হলেন তিনি আমাদের এখানে। উনি এসেই বললেন একটা শক্তিশালী খারাপ জিন আসর করেছে। আমি মাগরিবের নামাজ শেষে বিস্তারিত জানাবো সবাইকে। তারপর আমরা ওনার নামাজের ব্যবস্থা করে দেই। উনি নামাজ শেষে বলেন, ওই ছেলে আর ওকে ধরার জন্য শক্তিশালী 2 জন আর ওর বাবা মা সহ একটা খালি ঘরের মধ্যে নিয়ে যাও। পরে আমি ওর বড় ভাই আর ওর বাবা মা ও কবিরাজ সহ একটা খালি ঘরের ভেতরে যাই। তারপর কবিরাজ ওর ওপর সরিষার তেল আর পানি পড়া ছিটিয়ে ওর মাঝে জিনটাকে হাজির করে। কবিরাজ জিনটাকে জিজ্ঞেস করে, কি কারণে ওর ওপরে ভর করেছিস? তখন জিনটা বলে, ও আমার ছেলেকে মেরে ফেলেছে। ও যে মাছটাকে আঘাত করেছিল সেটি আমার ছোট ছেলে ছিল। ওর আঘাতে আমার ছেলে মারা গেছে, তাই আমি জীবনের বদলে জীবন চাই। ওকে কেউ বাঁচাতে পারবে না। তখন কবিরাজ রেগে গিয়ে একটা ছুরি মাটির নিচে ঢুকিয়ে দেয় আর জিজ্ঞেস করে, তুই কোথায় থাকিস? তোর নাম কি? তোর ধর্ম কি? তখন জিনটা বলে, আমার নাম সুলাইমান। আমি ও আমার পরিবার সহ আমরা সবাই ওই বিলে থাকি। আমি মুসলমান, আমরা ওই বিলের মাছ খাই। তারপর কবিরাজ বলে, এখন তুই কি চাস বল? জিন বলে, আমি আমার ছেলের জীবনের বদলে জীবন চাই, কেউ বাঁচাতে পারবে না ওকে। কবিরাজ আরও রেগে গিয়ে বলে, তোকে বোতলবন্দি করতে চাই। তখন জিনটা বলে, আমি ওকে ছেড়ে দিতে পারি, কিন্তু কয়েকটা শর্ত পালন করতে হবে। যদি আমাকে 70 কেজি কাঁচা মাছ আর একটা গরু, 3টা সাদা ছাগল দিতে পারে, তাহলে আমি ওকে ছেড়ে চলে যাব, আর না হলে জীবনের বদলে জীবন দিতে হবে। তারপর কবিরাজ অনেক চেষ্টার পর বোতলবন্দি করার ভয় এবং মারধর করে শুধু 70 কেজি মাছ দিবে বলে রাজি করায়। তখন জিনটা বলে, রাত 1টা থেকে 3টার ভেতর ওই বিলের জমিতে আমার ছেলেকে হত্যা করা হয়, সেই জমিতে রেখে আসতে হবে, কিন্তু 3 জনের বেশি যেন সেইখানে কেউ না থাকে, এবং মাছ রেখে আসার সময় পেছনে তাকানো যাবে না। এই কথা বলে জিনটা চলে যায় ওর ওপর থেকে। পরের দিন রাতে জিনের দেয়া সময় ও শর্ত অনুযায়ী মাছ রেখে আসা হয়। আমি ও ওর বাবা আর ওর বড় ভাই এই কাজটি করি। তারপর কবিরাজ কিছু তাবিজ কবজ করে দেয় এবং আমাদের বাকি 3 জনকেও পরে আস্তে আস্তে সুস্থ করে। তারপর থেকে আজ পর্যন্ত আমি এবং আমার বন্ধুরা সব রাতে কোনোদিন মাছ ধরতে যাবার সাহস পাইনি। এই ছিল ঘটনা। আমি আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা শেয়ার করলাম। কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না। এটা আমার ভূত.com-এ শেয়ার করা 2য় ঘটনা। জানি না কতটা ভয়ের, তবে ঘটনাটা হয়তো শেয়ার না করলে সত্য একটা ঘটনার সবার কাছে না জানাই থেকে যেত শুধু। এখনও অনেকেই আছে যারা জিন বিশ্বাস করে না। তাদের জন্য আমি একটা কথাই বলতে চাই, আল্লাহ পাক প্রথমে জিন জাতি সৃষ্টি করেছেন এবং তারপর মানব জাতি, তাই জিনকে অবিশ্বাস করার কোনো প্রশ্ন ওঠে না। রাসেল ভাই এবং ভূত.com-এর লিসনারদের ভালোবাসা অবিরাম। এভাবেই বেঁচে থাকুক আমাদের প্রিয় রাসেল ভাই আরও অনেক বছর বছর ধরে। ভূত.com দীর্ঘজীবী হোক এই কামনা করে সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ। ঘটনাটি সিলেক্টেড হলে একটু জানাবেন। এই ছিল ঘটনা, এবং ঘটনাটি অনেক বড়। আমি জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, বাট এই ঘটনাটি খুব অদ্ভুত একটা ঘটনা। লাস্টে মাছ রাখার যে ব্যাপারটা সেটা আমি জানি না, সেটা একটা হয়তো রিচুয়ালের পার্ট, কিন্তু এরকম ঘটনা নিশ্চয়ই আপনাদের সাথে ঘটেছে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সবসময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।